এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। আমি তোমাদের সুমাইয়া। আশা করছি তোমরা সবাই ভালো আছো, যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই সুস্থ আছো, সবার জন্য শুভেচ্ছা রইল। আজ অনেকগুলো দিন বাদে আমরা আবার ব্লগ আপলোড করতে পারছি, তোমাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারছি। এটা অবশ্যই সম্পূর্ণ কৃতিত্ব বলবো একমাত্র মহান সৃষ্টিকর্তার, যার কৃপায় এখন পর্যন্ত বেঁচে আছি। না হলে আমাদের দেশের উপর দিয়ে বর্তমান সময়ে খুব শর্ট টাইমের ভিতর এত বড় বড় ধরনের ক্ষয়ক্ষতি এবং সন্ত্রাসী হামলা হয়েছে, এরপরও যে আমরা সহি সালামতে আছি এবং আবারও তোমাদের মাঝখানে ফিরে আসতে পেরেছি বাংলাদেশ থেকে, আমাদের নিত্যদিনের জীবনযাপনের সমস্ত কিছু নিয়ে তোমাদের সামনে উপস্থিত হতে পারাটা সত্যি আমাদের জন্য একটা সৌভাগ্যের ছিল বলতে হবে। এখন হঠাৎ করেই আমাদের দেশে একরকম দাঙ্গা শুরু হয়েছিল, নয়তো বাংলাদেশ কিন্তু যথেষ্ট শান্তির দেশ, সুশৃঙ্খল একটা দেশ। আসলে আমরা সাধারণ মানুষ, আমরা ক্ষমতা নিয়ে লড়াই বড়াই কোনো কিছুতেই যেতে চাই না। আমাদের একটা সাধারণ দাবি ছিল, দাবিটা আমরা আইনি পদ্ধতিতেই আমাদের দেশের সরকারের সামনে উপস্থাপন করেছিলাম, কিন্তু এর মাঝখানে কিছু সুবিধাভোগী সন্ত্রাসী জঙ্গি এরা মিশে গিয়ে আমাদের যে আন্দোলনটা, যে চাহিদা, সেটাকে ভিন্ন খাতে প্রবাহিত করে, যার ফলে দেশে একরকম যুদ্ধ শুরু হয়ে যায় এবং সাধারণ মানুষ তাদের সাথে সন্ত্রাসীরা মিলে মিশে একাকার হয়ে যায়, যে চিহ্নিত করা মুশকিল হয়ে গিয়েছিল যে কারা সন্ত্রাসী আর কারা সাধারণ মানুষ। আর তাদের সাথে লড়াই বলতে পারবো না ঠিক, মানে বিষয়টাকে এভাবে বলা যেতে পারে যে তাদেরকে শান্ত করার জন্য পুলিশ প্রশাসন, সেনাবাহিনী সবাই মাঠে নেমে এসেছিল এবং এরপর পরিস্থিতি অনেকটাই শান্ত স্বাভাবিক হয়ে যায়। কিন্তু ওই যে যুদ্ধের পরে বলো আর ঝড়ের পরে বলো, কিছু তো ক্ষয়ক্ষতি হবারই ছিল, তা হয়েওছে। অনেক মানুষ প্রাণ হারিয়েছে, অনেক মানুষ আহত হয়ে হসপিটালে এখনও কাতরাচ্ছে, অঙ্গহানি হয়েছে প্রচুর মানুষের। একবার ভাবা যায় যে এদের পরিবারে থাকা স্ত্রী, কন্যা বা মায়েদের কী পরিস্থিতি মনের উপর দিয়ে, যারা এই সব রক্তের গরম দেখিয়ে যুদ্ধ করলো, মারামারি করলো, ফলশ্রুতিতে তারা তো ক্ষতিগ্রস্ত হলো, পরিবারগুলোকেও ক্ষতিগ্রস্ত করলো। আসলে যুদ্ধ, অগ্নিসংযোগ, সন্ত্রাসী কর্মকাণ্ড কখনো শান্তি বয়ে আনে না, নিজের সাথে সাথে কিন্তু অন্যদেরও অশান্তির মধ্যে ফেলে দেয়। আর এই সমস্ত পরিস্থিতিতে আমাদের দেশে সব কিছু বন্ধ হয়ে গিয়েছিল এবং আমাদের বাইরে যাওয়াও একদম বন্ধ ছিল। হয়তো শারীরিকভাবে বড় ধরনের ক্ষতির শিকার আমরা হইনি, যারা সাধারণ মানুষ কিছু রয়েছি, আমি আমার মতো, আমার পরিবারের মতো, তারা বাড়িতেই ছিলাম। আর আমাদের অফিস বন্ধ ছিল, ফাঁকে আমরা চেষ্টা করেছি অফিস খোলার বা বের হওয়ার, কিন্তু আসলে তেমন একটা হালে পানি পাইনি। পরিস্থিতি খারাপ দেখে আমরা আবার অফিস বন্ধ করে বাসায় বসে থাকতে বাধ্য হয়েছি। আর আমাদের নেট কাটা ছিল, টোটালি নেট অফ ছিল, মোবাইলের ডাটা নেটওয়ার্ক, ওয়াইফাই নেটওয়ার্ক, সমস্ত ধরনের নেটওয়ার্ক। তার কারণ হচ্ছে আমাদের দেশে যে সন্ত্রাসী হামলাগুলো হয়েছে, তার প্রথম ধাপের হামলাটাই হয়েছে আমাদের ডাটা সেন্টারে। এই কারণে প্রথম থেকেই আমরা, মানে যখনই আন্দোলন শুরু হয় সেই সময় থেকে টোটালি আমরা ছিলাম নেটওয়ার্কের বাইরে, অর্থাৎ কোনো ধরনের ওয়াইফাই আমরা ব্যবহার করতে পারিনি, শুধু মোবাইল ফোনে আত্মীয় স্বজনের খবরটা নিতে পেরেছি। তো পুরো সময়টা বাসায় বসে সব কিছুই বন্ধ, তাই মোটামুটিভাবে বাসাতেই সময়টা কাটাতে হয়েছে। দোকানপাট সব কিছু বন্ধ থাকলেও যেদিনকে আমি বাসায় মিস্ত্রি ডেকেছিলাম এসি আর ফ্রিজ সার্ভিসিংয়ের জন্য, সেদিন আমাদের মোড়ের উপরে একটা দোকান খোলা ছিল, তো সেখান থেকে সিঙ্গারা, পুরি, জিলেবি নিয়ে এসেছিলাম। তার কিছুক্ষণ পরই দোকানটা একবারে বন্ধ করে দিয়েছে, বেশ কয়েকদিন আর খোলেইনি। আর আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ তো একসাথে দিনের বেলা বাসায় থাকার সুযোগ একেবারেই পাই না, যেহেতু এখন সোশ্যাল নেটওয়ার্কিংয়ের কাজগুলো বন্ধ, প্লাস আমাদের অফিস বন্ধ, বাচ্চার স্কুল বন্ধ। তাই এই সুযোগে আমরা এসি আর ফ্রিজ সার্ভিসিংয়ের জন্য মিস্ত্রি ডেকে বাসায় নিয়ে এসেছিলাম। ওদিকে মিস্ত্রি কাজ করছে আর এদিকে বাচ্চা একা একাই খেলছে, ওকে তো ধুলাবালিতে বের করিনি। আর এসিতে প্রচুর ময়লা জমেছিল, আমি আর হাজব্যান্ড মাঝে মধ্যেই পরিষ্কার করি। তারপরে এটা পুরো পার্টগুলো, স্ক্রু দিয়ে জোড়া দেওয়া অংশগুলো সমস্ত খুলে সুন্দরভাবে আর কি ক্লিন করে সার্ভিসিং করে নেওয়া হলো। এতে করে হয় কি, এই যন্ত্রগুলো দীর্ঘস্থায়িত্ব বাড়ে, প্লাস বিস্ফোরণের ঝুঁকিটাও কমে যায়। ফ্রিজে তেমন বড় সমস্যা না হলেও বেশ সমস্যা করছিল, ঠিকঠাক মতো কুলিং হচ্ছিল না, এখন সেটাও সারিয়ে নিলাম। থার্মোস্টারের সমস্যা করছিল, সেটা চেঞ্জ করে নেওয়া হলো। ওদিনকে রান্নাবান্নার সুযোগ হয়নি, ডাল ভাত, আলু ভাজা, ডিম ভাজা। আর এভাবেই কিন্তু দেশে যে কয়দিন গোলযোগ চলেছিল, বলতে গেলে আমরা ডিম ভাজা, আলু ভাজা করেই বেশি সময় খাওয়ার চেষ্টা করেছি, কারণ বাজারে যাওয়া অসম্ভব। আমরা অফিস খোলার চেষ্টা করেছিলাম, একটু বেরিয়েছিলাম, তবে আর্মি, পুলিশ তারা আমাদের অফিস খুলতে দেয়নি এবং বাইরে একদম এমন শুনশান নীরবতা ছিল, বেশি একটা গাড়ি ঘোড়া
কর্মকর্তারাও চলতে দিচ্ছিল না, জবাবদিহি করতে হচ্ছিল, যার কারণে আমরা আবার বাসায় ফিরে এসেছিলাম। আর বাজারের দিকে যেতে পারিনি, কারণ বাজার কারফিউ চলার কারণে দুপুর 12টা থেকে দুপুর 2টা পর্যন্ত এই 2 ঘন্টাই খোলা থাকতো। আর তখন অত রোদের মধ্যে বাজারে কিন্তু যথেষ্ট ভিড়ও হতো। আর ভিড়ভাড়গুলো এড়িয়ে চলার চেষ্টা করছিলাম। মোড়ের দোকান থেকে যা পাওয়া যায় আর কি, ডিম, চাল, ডাল, আলু, এগুলো দিয়ে কাজ চালিয়ে নেওয়া হচ্ছিল। ফ্রিজে যেহেতু ডিস্টার্ব করছিল, তো একদিন ফ্রিজের মাংসগুলো বের করে রান্না করা হয়েছে আর কি। আর ফাঁকে ফাঁকে সারাদিন শুধু টিভির দিকে তাকিয়েছিলাম, যেহেতু সোশ্যাল মিডিয়ায় যাওয়া সম্ভব না, নেটওয়ার্ক নাই, যার কারণে একমাত্র সম্বল ছিল টিভি। আমাদের ক্ষণিকের জন্য মনে হয়েছিল যে আমরা 1971-72 সালে পদার্পণ করেছি, মানে যুদ্ধ চলাকালীন সময় আর যুদ্ধ পরবর্তী বিধ্বস্ত দেশ, আমরা দুটোই দেখে নিলাম 2024 এসে। আর সরকার শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য রাস্তায় সেনাবাহিনী নামিয়ে দিয়েছিল। সেনা মোতায়েন করার কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে চলে আসে পরিস্থিতি, জনগণের মধ্যে শান্তি ও স্বস্তি ফিরে আসতে শুরু করে। তবে কি কারফিউ জারি করা থাকলে কিছু নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হয়, সেই অনুযায়ী চলতে গিয়ে মানুষের জীবনের কিন্তু স্বাভাবিকতা অনেকটাই নষ্ট হয়েছে। আর সবচেয়ে বড় কথা, এই পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে যতখানি আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে, এই সমস্ত ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে আমাদেরকে 1 বছরেরও বেশি সময় লাগবে। নিজের দেশের সম্পদ আমরা নিজেরাই নষ্ট করে ফেলেছি, সত্যি কথা বলতে যেটা। আর ডাটা সেন্টারটা পুড়ে নষ্ট হয়ে যাওয়ার কারণে এখন পর্যন্ত কিন্তু আমরা ওয়াইফাই বা মোবাইলের যে নেটওয়ার্ক, ডাটার নেটওয়ার্ক কোনোটাই পাইনি। অথচ অলরেডি কিন্তু যে সমস্যাটা নিয়ে সরকারের সাথে আমাদের বিরোধ ছিল, সেই সমস্যাটা সরকার মিটিয়ে দিয়েছে, রায় দিয়ে দিয়েছে, জনগণের পক্ষে রায় হয়েছে। রায় শুনে সাধারণ জনগণ, ছাত্র সবাই খুশি হয়েছে, অথচ জীবন তার স্বাভাবিক পথ এখনও খুঁজে পায়নি। হঠাৎ করে বাজারে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়া, সাধারণ মানুষের মনে আতঙ্ক, নেট সংযোগ না থাকা, এই সব কিছুর মধ্যে বাংলাদেশের জনগণ যেন এক বিধ্বস্ত ধ্বংসস্তূপের মধ্যে জীবনের অর্থ খুঁজে বেড়াচ্ছিল। এখন বলি, কেন হঠাৎ করে এই আন্দোলন, এই গোলযোগ? 1971 সালে মুক্তিযুদ্ধে যারা সশস্ত্র অংশ নিয়েছিলেন, বাংলাদেশ সরকার তাদেরকে সনদপত্র প্রদান করে। সেই সনদপত্রের ভিত্তিতেই তারা বাংলাদেশের চাকুরি ক্ষেত্রে কোটা ব্যবহার করা নিশ্চিত অধিকার পায়। বাংলাদেশে বর্তমান সময়ে 64টি জেলা, 64টি কোটা, এছাড়া মুক্তিযোদ্ধা কোটা, নারী কোটা, প্রতিবন্ধী কোটা, আদিবাসী কোটা, সমস্ত কোটার যোগফল 258টি। বাংলাদেশ ছাড়া পৃথিবীর আর কোথাও এত কোটার ব্যবস্থা নেই। এখন এতগুলো কোটা থাকার কারণে বাংলাদেশের শিক্ষিত ছেলেরা চাকরি ক্ষেত্রে গেলে মেধা থাকা সত্ত্বেও শুধুমাত্র কোটা আইনের কারণে নিজের যোগ্য অবস্থানে কিছুতেই পৌঁছাতে পারছিল না। এজন্যই ছাত্ররা সহ বাংলাদেশের শিক্ষিত জনগণ প্রত্যেকেই আওয়াজ তুলেছিল, কোটা আইনের সংস্কার করা হোক। বাংলাদেশ ছাড়া পৃথিবীর আর কোথাও এত কোটার প্রচলন দেখা যায় না। পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে তাকালে দেখা যায় সেখানেও কোটা ব্যবস্থা রয়েছে, তবে পরিবারের একজন যদি কোটার ব্যবহার করে ফেলে, তবে বাকি সদস্যরা আর কোটা ব্যবহার করতে পারে না। আর কোটা ব্যবহার করার একটাই কারণ, সেটা পিছিয়ে পড়া অনগ্রসর পরিবারগুলোকে এগিয়ে নিয়ে আসার জন্য সরকারের পক্ষ থেকে কোটা নামক এই সাপোর্ট প্রদান করা হয়। এখন তাদেরকে এগিয়ে নিয়ে আসতে গিয়ে দেখা যাচ্ছে বাংলাদেশে থাকা হাজারো মেধাবী ছাত্র অনেকটাই পিছিয়ে যাচ্ছিল। এ কারণে বাংলাদেশের জনগণ সরকারের কাছে দাবি করেছিল কোটা নীতিমালা নতুন করে সংস্কার করা হোক। আর বর্তমানে রাষ্ট্রপক্ষ আমাদের জনগণের পক্ষে রায় ঘোষণা করাতে জনমনে অনেকটাই সন্তুষ্টি ফিরে এসেছে। তবে পুরো তাণ্ডবের মধ্য দিয়ে গেছে বেশ কটা দিন, ক্ষয়ক্ষতি তো হয়েছে, তার সাথে প্রচুর সন্ত্রাসী কর্মকাণ্ডও বেড়ে গিয়েছে। এজন্য জনগণ কিছুটা নিরাপত্তাহীনতায় ভুগছে। আর এ কারণেই আমাদের এখানে, আমার পাড়াতেই রাত 10টা না বাজতেই আর্মি মিলিটারি চলে এসছে, দোকানপাট বন্ধ করে সবাইকে বাড়ি পাঠিয়ে দিচ্ছে। কবে নাগাদ আমরা এই অন্ধকার থেকে মুক্তি পাবো সেই আশায় রইলাম। এ পর্যন্তই, ভালো থেকো সবাই, টাটা।